যে ডক্টর ইউনূস খুব শিগগিরই দেশ ছাড়বেন। তো এই খবরটা বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে যে 20 তারিখের আগে তিনি দেশ ছাড়বেন। উনি আদৌ দেশে ফিরবেন কিনা সেটা নিয়ে অবশ্য আমি কিছু বলতে পারবো না। তবে ডক্টর ইউনূস যে চাপ আর নিতে পারছেন না সেটা কিন্তু চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। তার মুখে সে হাসি নেই। ভারতকে সন্তুষ্ট রাখতে বাংলাদেশকে নিয়ে এখন যুক্তরাষ্ট্র নানান ধরনের মন্তব্য করছে, হয়তো নানান ধরনের পদক্ষেপও নিতে পারে, অস্বাভাবিক কিছু নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সে কি দেশ থেকে চলে যাচ্ছে? এই বিষয়ের উপর আজকের এই নিউজটি। সম্মানিত দর্শক, ভারত থেকে তরুণ ঘোষ এই বিষয় নিয়ে মন্তব্য করেছে। আমাদের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সে নাকি দেশ থেকে চলে যাবে, এই বিষয় নিয়ে সে মন্তব্য করেছে। এবং জানতে পারবো ভারতকে সাক্ষী রেখে শেখ হাসিনাকে নিয়ে যা বলছে আমেরিকা, কি বলছে এই বিষয় নিয়ে তথ্য দিয়েছে সাংবাদিক পান্না ভাই। গুরুত্বপূর্ণ দুটো খবর দেখবেন, স্কিপ না করে দেখবেন। কথা বাড়াবো না, চলে যাব আলোচনায়। ভারতকে সাক্ষী রেখে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র যে মন্তব্যগুলো করছে তা আমাদেরকে অবশ্যই খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে আগামী দিনের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে। বলছি জ্যাক সুলিভানের কথা, হোয়াইট হাউসের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তিনি হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলনে খুব গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন। সেটি হচ্ছে 5 আগস্ট গণ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের যে এক ধরনের প্লট নির্মাণ করা ছিল, যুক্তরাষ্ট্র নানান ধরনের ভূমিকা রেখেছে, নানান ধরনের খেলা খেলেছে। এই বিষয়টি বাংলাদেশের সাধারণ মানুষের একটা বদ্ধমূল ধারণা, আমি নিজেও তা বিশ্বাস করি। এবং এটি ভারতের মোদী সরকারও ধারণা করে যে যুক্তরাষ্ট্রের একটি বিশাল ভূমিকা রয়েছে শেখ হাসিনা সরকারের পতনের জন্য। কিন্তু সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে জ্যাক সুলিভান হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন যে ঢাকার ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি অযৌক্তিক। ভারতের ওই দাবিকে নাকচ করে দিয়ে তিনি বলছেন যে ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করেন যে ঢাকার ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না। ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা, তার মানে হয়তো গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের কথা তিনি বলছেন। মোদী সরকার এক কথা বলছে, তিনি ভারতের আরেকটি অংশকে সাক্ষী হিসেবে উপস্থাপন করছেন। কেন তিনি ভারতকেই সাক্ষী হিসেবে উপস্থাপন করছেন বাংলাদেশ প্রসঙ্গে? বেশ ইন্টারেস্টিং। এবং ওই সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন যে 20 জানুয়ারি বাইডেন প্রশাসনের দায়িত্ব শেষ হবার পরও ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভিত্তিতে যেসব কার্যক্রম এগিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকবে। এবং এই সংবাদটি দিয়েছে ভারতের খুবই প্রভাবশালী একটি পত্রিকা হিন্দুস্তান টাইমস। তাতে বলা হচ্ছে যে সম্প্রতি ভারত সফর সম্পর্কে তার কাছে বিভিন্ন ইস্যু সম্পর্কে জানতে চাই হিন্দুস্তান টাইমস। গত সপ্তাহে জ্যাক সুলিভান ভারত সফর করে গেছেন। তিনি বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কথা বলেছেন। আমি এই প্রসঙ্গে একটি ভিডিও করেছিলাম, কন্টেন্ট তৈরি করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম নিশ্চয়ই বাংলাদেশ প্রসঙ্গ সেখানে থাকবে এবং অবশ্যই অবধারিতভাবে বাংলাদেশ প্রসঙ্গ সেখানে এসেছে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ কর্তা ব্যক্তি আসবেন আর সেখানে ভারতের নিরাপত্তার স্বার্থে, ভারতের রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আসবেন না, এটি তো হতে পারে না। এবং কথাবার্তা যে হয়েছে তা জ্যাক সুলিভানের যে সংবাদ সম্মেলন তার মধ্য দিয়ে অনেকটাই পরিষ্কার। যেমন হিন্দুস্তান টাইমস যখন বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন তখন গুরুপতবন্ত সিং পান্নুন, যিনি শিখ নেতা, তাকে যে হত্যা করা হলো এবং ভারতের ধনকুবের গৌতম আদানি এবং বাংলাদেশের ক্ষমতার পালাবদল, নানান বিষয় হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে সেখানে প্রশ্ন ছিল। এবং এই মন্তব্য করা হয়েছে যে ভারতের জনতা পার্টি বিজেপি তারা দাবি করে যে ভারতকে অস্থিতিশীল করছে ডিপ স্টেট। এই বিষয়ে তখন জ্যাক সুলিভান কি বললেন? তিনি বলছেন যে আমি বিনয়ের সঙ্গে এসব ধারণা প্রত্যাখ্যান করছি, কারণ আমি নিজেই ডিপ স্টেটের প্রতিনিধিত্ব করি। ডিপ স্টেট সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে। ডিপ স্টেট হচ্ছে রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র, সরকারের মধ্যে আরেকটি সরকার, অর্থাৎ আমাদের খোলা চোখে যে দৃশ্যমান
নির্বাচিত সরকার, সেই সরকারের ভিতরে যারা অন্য রাষ্ট্রের সহযোগিতায়, অন্য রাষ্ট্রের নানান ধরনের কলা কৌশলের মধ্য দিয়ে আলাদা সব নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেয় এবং সেগুলো বাস্তবায়ন করে সেই বিদেশি রাষ্ট্রের সহযোগিতায়, তাদের অঙ্গুলি নির্দেশে। তো জ্যাক সুলিভান খুব অকপটে বলেন যে ডিপ স্টেটের কাজটা আমিই করি। তার কারণ মানে হচ্ছে যে তিনি যে ভারতের কথা নাই বলি, পাকিস্তান, বাংলাদেশ বা অন্যান্য রাষ্ট্রের ডেভেলপিং রাষ্ট্রগুলোতে যে তিনি নানান ধরনের কূটকৌশল খেলেন, সেই বিষয়টি তিনি অকপটে স্বীকার করেছেন। এখন সুলিভান কি বলছেন যে ঢাকায় ঘটে যাওয়া অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়টি হাস্যকর এবং ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপের ভিত্তিতে আমি বলতে পারি তারাও একথা বিশ্বাস করেন যে ঢাকার ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই। তার মানে কি বলছিলাম যে নিঃসন্দেহে বাংলাদেশ প্রসঙ্গ তিনি যে ভারত সফর করে গেলেন সেখানে বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। এখন যুক্তরাষ্ট্রকে তো ভারতের দরকার আগাগোড়ায় এই অঞ্চলে চীনের প্রভাব বিস্তার রোধ করার জন্য। যেহেতু 7 জানুয়ারি নির্বাচনের আগে ভারত স্ট্রেট বলে দিয়েছিল যুক্তরাষ্ট্রকে যে আওয়ামী লীগকে তাদের চাই, এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে চাইছিল না ভারত এবং চীন দুই রাষ্ট্রের প্রতি অতিমাত্রায় ঝুঁকে পড়ার কারণে। যুক্তরাষ্ট্র তার নিজের খেলাটি খেলতে চেয়েছে, উপর দিয়ে তাদের সাথে সম্পর্ক থাকতেই পারে এবং এটাই স্বাভাবিক, যে যার মতো করে খেলবে, আবার উপর থেকে তারা একে অন্যের বন্ধুত্বের পরিচয় তুলে ধরার জন্য অনেক কিছু আবার করবে। ভারত তো নিশ্চয়ই বসে নেই, শেখ হাসিনাকে যেভাবে হোক আবার ক্ষমতায় নিয়ে আসবে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করবে। যুক্তরাষ্ট্র কি চাইবে? হ্যাঁ, যুক্তরাষ্ট্র চাইতে পারে, নতুন কোনো ডিল হয়ে থাকতে পারে ভারত এবং আওয়ামী লীগের সঙ্গে, অস্বাভাবিক কিছু নয়। যদি সেটি নাও হয়, আমি এর আগেও বলেছি এই যে পরাশক্তিগুলো বা ভারতের মতন উদীয়মান পরাশক্তি, তারা বাংলাদেশকে যে কোনোভাবে হোক একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা গেলে তাদের খেলার সুবিধা হয়, যেমনটা চাইবে সেই ব্যর্থ রাষ্ট্রটি সেভাবেই তার ভূমিকা পালন করতে বাধ্য হবে। এবং সবচেয়ে মজার বিষয়, আবারও বলি, জ্যাক সুলিভানের এই কথাগুলো না বললেও হতো যে ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করে না বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে, কিন্তু তিনি বলেছেন, মানে ভারতকে সাক্ষী রাখতে চাইছেন। এবং আরো একটি গুজব, আমি এখনো পর্যন্ত গুজবই বলবো, যে জ্যাক সুলিভান নাকি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সেফ এক্সিট চেয়েছে। যেহেতু অন্তর্বর্তী সরকারের অবস্থা খুবই ভঙ্গুর, অনস্বীকার্য এই কথা, দেশের সামাজিক পরিস্থিতি, আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি খুবই ভঙ্গুর অবস্থায়, মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ধরনের কোনো কথাবার্তা বলে থাকে যে আমি ক্ষমতা ছেড়ে দেব, আমি আর থাকতে চাই না, আমাকে সেফ এক্সিটের ব্যবস্থা করে দিতে হবে, আমি এখনো পর্যন্ত এইগুলো গুজব আকারেই ধরছি। কিন্তু আমি প্রথমেই বলেছি, অস্বাভাবিক কোনো কিছুই নয়। ট্রাম্প প্রশাসন আসছে, 20 তারিখে হোয়াইট হাউসে প্রবেশ করছেন, সেক্ষেত্রে বর্তমান সরকারের প্রতি ট্রাম্প প্রশাসনের নীতি যে পুরোপুরি না বদলালেও অনেকখানি বদলে যেতে পারে, তার ইঙ্গিত ডক্টর মোহাম্মদ ইউনূসই দিয়েছেন নিউ এজের সম্পাদক সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারে। তিনি যখন প্রশ্ন করছিলেন যে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় 7 জন ভারতীয় বংশোদ্ভূত রয়েছেন, তো সেক্ষেত্রে তাদের নীতিতে অনেক বেশি পরিবর্তন আসবে কিনা বাংলাদেশের ক্ষেত্রে বা আপনার সরকারের ক্ষেত্রে, তিনি বলেছেন হতে পারে। সামনে অনেক খেলা আমাদেরকে দেখতে হবে, যেই খেলাগুলো কোনোটাই বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয়। নমস্কার, আমি তরুণ ঘোষ। নানান রকম কথাবার্তা শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস খুব শিগগিরই দেশ ছাড়বেন। তো এই খবরটা বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে যে 20 তারিখের আগে তিনি দেশ ছাড়বেন। আর একটা খবরও রয়েছে, দেখুন এই খবরগুলোর কোনো রকম কনফার্মেশন কিন্তু আমার কাছে নেই। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত খবরগুলো ঘুরে বেড়াচ্ছে
ভারতীয় এবং বাংলাদেশে, তাতে কিন্তু আর একটা খবর ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে 19 তারিখ তার ইতালি যাওয়ার কথা। সঙ্গে যাবেন তার প্রেস সচিব, তার যিনি প্রেস সচিব আছেন তিনি যাবেন, মিস্টার আলম। এখন সেখান থেকে উনি আদৌ দেশে ফিরবেন কিনা সেটা নিয়ে অবশ্য আমি কিছু বলতে পারবো না। তবে ডক্টর ইউনূস যে চাপ আর নিতে পারছেন না সেটা কিন্তু চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। তার মুখে সেই হাসি নেই, সেই সরলতা নেই, সেই লোকের সঙ্গে দেখা করে তার সঙ্গে মানে একেবারে উন্মুক্ত হৃদয়ে তার সঙ্গে যে কথা বলা, যে স্বভাবটা তার ছিল, সেগুলো সব চলে গেছে। তিনি নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছেন। বোঝা যাচ্ছে তিনি আর চাপ নিতে পারছেন না, দেশের যে একটা বিরাট চাপ সেটাও নিতে পারছেন না। প্লাস এখানে ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত টুইট করে চলেছেন, সেই টুইটে কিন্তু উনি আরো পাগল হয়ে গেছেন। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটা টুইট করেছেন বাংলাদেশি হিন্দুদের নিয়ে, যে সমস্ত মানে চাকরি বাকরি থেকে সরিয়ে দেওয়া নিয়ে যে সমস্ত হচ্ছে, সেই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে, ডোনাল্ড ট্রাম্প নিজে নয়, নিজের পোস্ট নয়, তার অফিস থেকে এটা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আপডেট হেডকোয়ার্টার, যেখান থেকে করা হয়। বাংলাদেশ গভর্নমেন্ট ব্যান্ড হিন্দু এন্ট্রি ইন গভর্নমেন্ট জবস। Bangladesh is a Muslim majority country, so whether it is a police or government job, Muslim will get priority. Jahangir Alam, Minister. No Hindu will be appointed in police from now. More than 1,500 Hindu applicants have been rejected and more than 100 Hindu officers have been dismissed. তাহলে কতটা চোখ বাংলাদেশের উপরে রয়েছে মিস্টার ট্রাম্পের, এটা বুঝতেই পারছেন। সেই চোখ কিন্তু বাংলাদেশ থেকে সরছে না। তার উত্তরে একজন লিখেছেন, yes it is true, my dream job was an honest policeman. I worked hard but they did not select me because my religion is Hindu. ট্রাম্প তার উত্তর দিয়েছেন, very disappointing for youths like you. এরকম আরো বহু এরকম উত্তর এসছে এবং তার প্রত্যুত্তর উনি দিয়েছেন। সেগুলো আর এ করে আমি আর আপনাদের সময় নষ্ট করব না। মোটামুটি যে কথা যেটা হলো সেটা হচ্ছে যে ট্রাম্প কিন্তু একেবারে বাংলাদেশের উপরে বাজ পাখির চোখ, যেরকম বলে, বাজ পাখির চোখ দিয়ে রেখেছেন। আর একটা খবরও কিন্তু বা ভারতের মিডিয়াতে খুব ঘোরাফেরা করছে, 3-4টে খবর নিয়ে ঘোরাফেরা করছে। সেটা হচ্ছে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে। যে রাষ্ট্রদূতই আসুন, কি আসবেন এখনো পর্যন্ত ঠিক নেই। সোশ্যাল মিডিয়া একটা নাম ঘুরে বেড়াচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি। কিন্তু যে রাষ্ট্রদূতই আসুন তিনি হবেন কিন্তু হিন্দু। যে রাষ্ট্রদূত আসুন, মানে বাংলাদেশের জন্য তিনি ধরে রেখে দিয়েছেন একজন হিন্দু রাষ্ট্রদূত। তার মানে কি হলো, হিন্দু রাষ্ট্রদূত হলো। আমাদের সিআইএ চিফ তুলসী গ্যাবার্ড, তিনি হিন্দু, ইসকন সদস্য। আর রাষ্ট্রদূত যদি হয় ইসকন সদস্য, তার সঙ্গে শুধু প্রভু চিন্ময় দাসকে জুড়ে দিন, ডট টু ডট জুড়ে দিন, তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। এখন যে খবরটা সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরে বেড়াচ্ছে, যেটা বললাম আমি পরে শুনছি আপনাদের, সেটা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত মিস্টার বিবেক গণপতি রামস্বামীকে বাংলাদেশ আমেরিকার নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই যে হয়েছে লিখেছে না, এটাতে আমার একটা সন্দেহ আছে। কারণ আমি এখনো পর্যন্ত বিবেক রামস্বামী, তার নাম কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু হয়েছে, কনফার্মেশন হয়েছে, এরকম কোনো খবর কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে নেই। আমি প্রচুর ঘাটাঘাটি করেছি, হয়তো আজকালের মধ্যে হয়তো
পেয়ে যাব যে সত্যি যে রাষ্ট্রদূত বাংলাদেশের হচ্ছেন। যে রাষ্ট্রদূত হবেন তার উপরে কিন্তু নির্ভর করছে যে বাংলাদেশের কি অবস্থা, পরবর্তী অবস্থা কি দাঁড়াতে পারে। এবং এই চিন্ময় প্রভুকে নিয়ে, প্রভু চিন্ময় দাসকে নিয়ে যে কেলেঙ্কারি বাংলাদেশ করেছে, এবং হিন্দুদের সেকুলারিজম শেখায় তো এরা, হিন্দুদের নিয়ে এরা যা করছে তার কিন্তু প্রতিফল কিন্তু বাংলাদেশকে একেবারে হাতে নাতে ধরিয়ে দেবেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে IMF থেকে প্রচুর লোন নিয়েছে। IMF থেকে লোন নিলে কি হবে? IMF থেকে লোন নিলে IMF শর্ত বসাবে। IMF দেখবে প্রথমেই আমার টাকাটা কি করে ফেরত আসবে। তাহলে কি করে ফেরত আসবে? জিনিসের দাম বাড়াও। এই জিনিসের দাম বাড়াতে 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 আজকে কিন্তু পাকিস্তানের ওই অবস্থা হয়েছে, ভিখারি ঢাল হয়ে গেছে। ঠিক সেই পথে চলে এসছে একেবারে বাংলাদেশ। ভ্যাট এমন চাপিয়ে দিয়েছে, ভ্যাট চাপানোর জন্য মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এরকমই একটা বাংলাদেশের খবর বেরিয়েছে ভারতীয় কাগজে। লেখা হয়েছে ডুবছে অর্থনীতি, বুঝতে পেরে বাংলাদেশের মানুষের শরীর থেকে পোশাকটাও খুলে নিলেন ইউনূস গভর্নমেন্ট। জুটছে না খাবার এবারও। বাংলাদেশ ইউনূস সরকারের আমলে ডুবতে বসেছে বাংলাদেশের অর্থনীতি। সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। আলু পেঁয়াজ তো দূরস্থ, ন্যূনতম এক মুঠো চাল কিনতে হাত পড়ছে আম বাঙালির। এই অবস্থায় ওপারের সাধারণ মানুষের আরো বিপদ বাড়ালো অন্তর্বর্তী সরকার। 2024-25 অক্টোবর বছরে মাঝখানে এসে শতাধিক পণ্য ও পরিষেবার উপরে মূল্য সংযোজন কর, মূসক বা ভ্যাট সহ একাধিক কর বসালো সরকার। আর এই সিদ্ধান্তে বাংলাদেশের একেবারে দিন আনা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে বলে দাবি। এমনকি মোবাইল ফোন পরিষেবার উপরও বসানো হয়েছে অতিরিক্ত শুল্ক। এর ফলে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায় বলেও দাবি। এখানেই শেষ নয়, হু করে পোশাকের দামও বাড়তে পারে। ন্যূনতম পোশাক কিনতে এবার হিমশিম খাবেন পদ্মাপাড়ের মানুষ। এমন একই সঙ্গে কর বাড়ানোর সিদ্ধান্তে বাড়বে রেস্তোরাঁর খাবারের খরচও। এছাড়াও মূল্যবৃদ্ধির তালিকায় আরো যুক্ত হবে মিষ্টি, ওষুধ, LP গ্যাস, ফলের রস, ড্রিঙ্কস, বিস্কুট, চশমার ফ্রেম, সিগারেট সহ নানা পণ্য। এমনটাই দাবি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম প্রথম আলোর খবরে। প্রথম আলোর খবরটাকে উদ্ধৃত করে এখানে বলে দেওয়া হয়েছে যে এই অবস্থা চলছে এখন বাংলাদেশে। তাহলে বাংলাদেশে এখন আমি শুনতে পেলাম আমার এক বন্ধুর কাছ থেকে যে 100 টাকা মোবাইল রিচার্জ করলে এই 47 টাকা বা 43 টাকা এরকম একটা কিছু ব্যালেন্স পাওয়া যায়। একটা মানুষ কি করে পারবে? চাল ডাল নয় আপনি কিনলেন, একবেলা খাবেন, একবেলা খাবেন না নয় কিনবেন। এবার আপনি গ্যাস কোথায় পাবেন? মানে চাল কিনতে গেলে গ্যাস শেষ, আর গ্যাস কিনতে গেলে চাল শেষ। এই হাল এনে দিয়েছে সাধারণ মানুষের এই ডক্টর ইউনূস। ইনি নাকি অর্থনীতিবিদ, অর্থনীতির জানেন না। উনি চালান হচ্ছে ওই মানে সুদের ব্যবসা। সুদের ব্যবসা আলাদা আর অর্থনীতি আলাদা। তারপর এত চাপ আর নিতে পারছেন না, এবার উনি পালাবার সিদ্ধান্ত নিয়েছেন। আমি তো বলেছি জানুয়ারির মধ্যেই পালাবে, সেটা কবে? শোনা যাচ্ছে 19 তারিখ তিনি নাকি বিদেশ যাত্রায় যাবেন ইটালিতে। শোনা যাচ্ছে, আমি কিন্তু কনফার্ম না, শোনা যাচ্ছে এরকম। তাই যদি যান তাহলে ফিরবেন তো। কিন্তু তিনি কিন্তু এই যে যত উপদেষ্টা আছে না এবং কয়েকটা সমন্বয়ক চ্যাংড়া আছে, তাদের জন্য সারা বিশ্বের বেশ কয়েকটা দেশে কিন্তু উমেদারি করেছেন তাদের একটা রাজনৈতিক আশ্রয়ের জন্য, কিন্তু কেউ রাজি হয়নি। এই খবর কিন্তু কনফার্ম। এতক্ষণ যেগুলো বললেন সেগুলো কনফার্ম না, এইটা কিন্তু কনফার্ম যে তিনি উমেদারি করেছেন। সেটা আমরা খবর পেয়েছি, তিনি উমেদারি করে যাচ্ছেন বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে। তিনি উমেদারি করছেন যে এদেরকে একটা রাজনৈতিক আশ্রয় দেওয়া হোক।
কিন্তু কেউ রাজনৈতিক আশ্রয় দিতে চাইছে না। তার কারণ হচ্ছে রাজনৈতিক আশ্রয় দিলে ট্রাম্পের কুনজরে পড়বে, আর ট্রাম্পের কুনজরে পড়া মানে তার অবস্থা কিন্তু ট্রুডোর মতো হবে। আমাদের কানাডার যিনি প্রাইম মিনিস্টার ছিলেন ট্রুডো, রিটায়ার্ড হার্ট হয়েছেন, আগেই প্যাভিলিয়ানে ফিরে গেলেন। এইবারেতে তার তো অনেকগুলো প্ল্যান রয়েছে, পরপর প্ল্যান রয়েছে, সেইগুলো এক্সিকিউশন হবে। কিন্তু তার মধ্যে এই সমস্ত আদর বাদরকে ওইখানে ঢুকিয়ে, দেশে ঢুকিয়ে কোন দেশ ট্রাম্পের বিরাট বাচন হতে যাবে? ইউরোপিয়ান কান্ট্রিগুলো মোটামুটি কিন্তু চলে কিন্তু পুরোপুরি আমেরিকার টাকায়, ম্যাক্সিমাম টাকা দেয় হচ্ছে আমেরিকা। তা আমেরিকা যদি টাকাটা বন্ধ করে দেয়, এই যে গ্যাস সাপ্লাই হচ্ছে তার ভর্তুকি অনেকটা দিচ্ছে কিন্তু আমেরিকা, ফলে আমেরিকার উপর অর্থনৈতিক চাপ কিন্তু রয়েছে। সেই আমেরিকা যদি এখন বলে দেয় যে আমি আর টাকা পয়সা দিতে পারবো না, যদি ধরুন এখন ফ্রান্স বললো ঠিক আছে ডক্টর ইউনূস আপনি 4 জনকে নিয়ে আসুন, আমরা 4 জনকে রাজনৈতিক আশ্রয় দেবো। ম্যাক্রোকে কি করবে? ম্যাক্রোকে বলবে যে কাল থেকে তোমার ওখানে গ্যাসের সাপ্লাই, আমি গ্যাসের উপরে কোনো ভর্তুকি আমি দেব না, আর তোমাকে যেগুলো বাৎসরিক যেসব টাকা পয়সা দেওয়া হয় সেই টাকা পয়সা তোমায় দেবো না, তোমার থেকে কোনো মাল কিনবো না, কোনো যুদ্ধাস্ত্র কিনবো না। ফ্রান্স তো এমনি ফেসে যাবে। পুরো ইউরোপটা তো টিকে আছে হচ্ছে আমেরিকার উপরে, ফলে আমেরিকার উপরে কারোর কথা বলার খুব একটা মানে নেই, সুযোগ নেই। ডক্টর ইউনূস তাহলে এখন বৃথা হয়ে এখন একাই পালাবার সিদ্ধান্ত নিয়েছেন। ওই আমি বুদ্ধি দিয়েছি না, য পলায়তি সজীবতি, তাহলে এখন ডক্টর ইউনূস যদি তাড়াতাড়ি পালাতে পারেন সেই রাস্তা দেখছেন। আর পালাবার ডেট ঠিক হয়েছে কবে? যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন 19 তারিখ, 19শে জানুয়ারি, সেই দিনই। এখন দেখা যাক যে ডক্টর ইউনূস পলায়ন করছেন বা ইটালি গিয়ে আবার ফিরে আসেন কিনা বা আদৌ দেশ ছাড়েন কিনা, সেটা এখন দেখার বিষয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। খুবই গুরুত্বপূর্ণ দুইটা খবর দেখতে পেয়েছি। সাংবাদিক পান্না ভাই সেজে আলোচনা করেছে, ভারতকে সাক্ষী রেখে হাসিনাকে নিয়ে যা বলছে আমেরিকা, এই বিষয় নিয়ে তথ্য আমরা জানতে পেরেছি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে তরুণ ঘোষ সে ভারত থেকে যে আলোচনা করেছে তার সে বক্তব্য শুনতে পেয়েছেন। আপনাদের মতামতকে মেসেজ করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।